গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরু করি। আপনি একজন সুরসিক ব্যক্তি। আপনি যখন কথা বলেন, আমি আপনার সঙ্গে আলোচক হিসেবে থাকলেও আপনার দিকে তাকিয়ে থাকি, শুনতে থাকি। আর যখন আজকে প্রশ্ন করছি, আমি তো খুবই আনন্দে আছি। আপনি একটু বলেন, এই যে আপনি কেমন সংসদ দেখতে পাচ্ছেন? খুবই মজার একটা সংসদ দেখতে পাচ্ছি। এখানে সাসপেন্স থাকবে, সাসপেন্স, কমেডি থাকবে, তারপর কমেডি অফ এরর থাকবে, মেলোডি থাকবে, ট্রাজেডি থাকবে, ক্ষেত্র বিষয়ে মুনাফিকি থাকবে, তারপর হম্বিতম্বি থাকবে, আর অনেক কিছু। আমার তো মনে হচ্ছে আপনি বাংলা সিনেমার একটা ট্রেইলার বলছেন। Right. কারণ আমরা ছোটবেলায় দেখতাম সাসপেন্স, ড্রিল, মানে থ্রিল, ড্রামা, Yes. অ্যাকশন। এবং শুধু তাই না, সংসদে এমন কিছু ঘটবে, সেই দৃশ্য দেখার জন্যে সংসদ টেলিভিশন সেটিকে যদি পে চ্যানেল করা হয়, মানুষ টাকা দিয়ে দেখবে। টাকা দিয়ে দেখবে এবং সবচেয়ে বেশি মানুষ দেখবে। তা আমাদের জন্য চিন্তার ব্যাপার, আমরা অনুষ্ঠান করব আর ওইখানে সবাই সংসদ দেখবে। রাইট। এখন কেন দেখবে? ধরুন, জামাতের যারা লোকজন আছেন তারা আগে ঘোষণা দিয়েছেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। হ্যাঁ, তাহলে কমে গেল ৭৭টা। নাকি এনসিপি আবার নেবেন? আচ্ছা, তারা নেবেন না, এনসিপিও সম্ভবত এনসিপি বড় ভাইরা আছে, তো তারা পাঠিয়ে দিবে। বলতে এখন আর দিবে না বড় ভাইরা গাড়ি। হোয়াট এভার মেবি, তারা এই যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, আর বিএনপির লোকজন খুব বিপদে পড়ে যাবে। তাদের খুব নিতে ইচ্ছা করবে গাড়ি, খুব নিতে ইচ্ছা করবে, কিন্তু মানে পক্ষে বলতে পারবে না, বিপক্ষে বলতে পারবে না। তাহলে এইবার কি করমুক্ত গাড়িবিহীন সংসদ? হ্যাঁ, তাহলে সেই অবস্থাতে আপনি দেখুন, ডাক্তার মানুষ, মানে কিছু কিছু শরীরের বায়োলজিক্যাল ব্যাপার আছে না, হয় হয় করে হয় না, তো খুব কষ্ট হয়। কিন্তু মানে একটা জিনিস হতে চায়, ডিসচার্জ হতে চায়, হ্যাঁ, এটা হ্যাঁ, মানে হোয়াট এভার, ভীষণ ভয়ঙ্কর, হয় হয় হতে চায়। এবার এই গাড়ি সংস্কৃতি নিয়ে যারা এই গাড়ি নেবে না তারা তো বেঁচে গেল, কুল্লো খালাস। আর যারা হ্যাঁ হ্যাঁ, আর যারা ওই গাড়ি মানে যাকে বলা হয় নেবে কি নেবে না, লোকে কি বলবে কি বলবে না, এই লোভ এবং লালসার মাঝামাঝি তাদের চোখে মুখে যেটা অভিব্যক্তি হবে, শরীরে যে অভিব্যক্তি হবে, এটা দেখে লোকজন ভারী মজা পাবে, ভীষণ রকম মজা পাবে। আরেকটা ঘটনা ঘটবে, জামাতের যারা লোকজন আছে তারা খুব জিদ করেছে যে নিজেরা তো চাঁদাবাজি করবে না, আর চাঁদা তো তাদেরকে কেউ দেবেও না। যেভাবে তাদের অবস্থা, চাঁদা মানে আদায় করার জন্য তো একটা শক্তি দরকার। তো জামাতের যারা লোকজন আছে ওইরকম কারণ বাজারে গিয়ে মানে হালুম করে লাফিয়ে পড়ে ডেইলি ১০০ কোটি টাকা চাঁদা কালেকশন করবে, এই অবস্থা তাদের নেই। তো যেহেতু তাদের নেই, তার আগেই ঘোষণা দিয়েছে যে আমরা এই চাঁদাবাজির মধ্যে নেই। তো চাঁদাবাজি তো বন্ধ থাকবে না, আওয়ামী লীগের লোকজনও নেই, ফলে চাঁদাবাজি কারা করবে? বিএনপির লোকজন করবে। তখন জামাত বলে হায় হায় হায়, দেখো 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 চাঁদা কোথায় যাচ্ছে, বস্তায় বস্তায় চাঁদা। এইগুলো নিয়ে তারা ছবি তুলবে, তাদের যারা ইউটিউবার আছে তাদেরকে সেটা প্রচার করবে, এগুলো নিয়ে ডেইলি নাটক সিনেমা হবে। আর তখন বিএনপির যারা লোকজন আছে তারা ওই নিজেদের লোকদেরকে পুলিশ দিয়ে ধরবে, নিজেদের লোক দিয়ে নিজেদের লোককে পেটাবে, তারপরে তারা সাধু সাজার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে দেখেন কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেউ পুলিশের হাতে নিজেদের দলের চাঁদাবাজকে ধরিয়ে দিয়েছেন, আবার কেউ একেবারে নিজের দলের ২০-২৫ জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দিয়েছেন। বিশেষ করে একজন বিখ্যাত ব্যক্তি আছেন বিএনপির, খুবই ডেডিকেটেড, তার নাম হলো কাকড়া মানিক, চাঁদপুরের কাকড়া মানিক। তো এমনি খুবই জনপ্রিয়, এলাকাতে খুবই জনপ্রিয় এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। তো এই ভদ্রলোক মানে নির্বাচনের পরের দিনই বা নির্বাচনের দিনই এরকম তার দলের বেশ কয়েকজন এরকম চাঁদাবাজকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন এবং এটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এরপরে আরেকজন সংসদ সদস্য আছেন নিজান, আমার বন্ধু মানুষ, নোয়াখালীতে। সে মানে আরও একটু এক ধাপ এগিয়ে গিয়ে সে করেছে কি, নিজের দলের নেতাকর্মীর ২০ জনের বিরুদ্ধে সে মামলা করে দিয়েছে। তো এই জিনিসগুলো ধরেন একটা, এটা যে দেখতে কত সুন্দর লাগবে। ওই যে দেখা যায় সংসদ, ওই সংসদের মধ্যে আশেপাশে এবং সংসদকে কেন্দ্র করে এরকম নিদারুণ সব মানে যাকে বলা হয় কমিক তৈরি হবে, সাসপেন্স তৈরি হবে, থ্রিল তৈরি হবে, এবং আশা করি যে সবার ভালো লাগবে, ভীষণ রকম ভালো লাগবে। এবং রাজনীতির যে সমীকরণ সামনে আসছে, এতে পক্ষে হোক বিপক্ষে হোক আওয়ামী লীগের রাজনীতিটা অনিবার্য হয়ে পড়বে, জামাতের জন্য অথবা বিএনপির জন্য। মানে তারা উভয় পক্ষই বলবে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এতকাল কেন দিল্লিতে আসো। হ্যাঁ, মানে তখন আপনি আবার ভাবছেন যে মানে একটা সম্ভাবনা তৈরি হবে। ভীষণ রকম একটা বিখ্যাত কবিতা আছে সেই সম্রাটের, এসো এসো প্রিয় এসো গো মধুর, শূন্য অন্তরলোক কতকাল দূরে রবে। আর মানে মমতাজ মহল
মানে মমতাজ মহলকে মনে করে সম্রাট শাহজাহান তার মৃত্যুর পূর্বে এই কবিতাটা তিনি রচনা করে গেছেন, যে সে মমতাজকে স্বপ্ন দেখছে যে এসো এসো প্রিয়, সে মরে যাবে এখন, এসো গো মধুর, মমতাজ তাকে ডাকছে স্বপ্নের মধ্যে, এসো এসো প্রিয় এসো গো মধুর, শূন্য অন্তর্লোক কতকাল পড়ে রবে আর। তো এরকম মানে আওয়ামী লীগ আহ্বান করবে সবাই। এই কারণে রাজনীতির যে ইমব্যালেন্সটা এখন এই অবস্থায় আছে, ঠিক এইরকম একটা ইমব্যালেন্স কিন্তু ৭৫-এর ১৫ই আগস্ট ৭ই নভেম্বর থেকে ৭৯ সন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঠিক এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছিল, যে পরিস্থিতিটা এখন এই বাংলাদেশে চলছে। এবং তিনি নিজেকে সার্ভাইভ করার জন্য উইদাউট আওয়ামী লীগ একটা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছেন। এবং ওই সময়টাতে যদি আওয়ামী লীগ রিভাইভ না হতো এবং শেখ হাসিনাকে যদি আনা না হতো, তাহলে এরশাদের অভ্যুদয় হতো না। আপনি দেখতেন যে গোলাম আজম বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন এবং জামাত ক্ষমতায় চলে আসতো। এরকম একটা পরিস্থিতি ওই সময়তে আপনি একটু জাস্ট পেপার পত্রিকা দেখলে সব দেখলেই আপনি বুঝতে পারবেন। আপনার কাছে আসবো এই 81 সাল এবং 79 থেকে 81 পর্যন্ত রাজনীতি এবং ৭৬ মানে হ্যাঁ মানে ১৯৭৬ মানে ৭৫-এর ৭ই নভেম্বর থেকে, হ্যাঁ মানে ৭৫ থেকে ৭৯ পুরোটা তো আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন না। হ্যাঁ ৩ মাসের মতো সময় তো মুশতাক চালিয়েছেন। জি জি, এর পরেরটা ৭ই নভেম্বর হয়েছিলেন ৭ই নভেম্বরের পরে আবু সাদাত মোহাম্মদ সায়েম, জি, তিনি সরাসরি প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছেন আরো কিছুদিন পরে, এবং সেইখান থেকে সামরিক আইনের মধ্যে যতদিন ছিলেন ওই সময় একটা চাপ তার মধ্যে ছিল, ওই চাপ ছিল, কিন্তু ওই সময় রাজনীতিও বন্ধ ছিল, ঘরোয়া রাজনীতি কিন্তু চালু ছিল। জামাত যেটা অকুপাই করে নিয়েছিল সেটা হলো ১৬ই আগস্ট থেকেই তারা কিন্তু এবার বাংলাদেশে কি হলো ওই দেখেন, সময় তারা অন্য একটা নামে রাজনীতি করতো, রাইট, সম্ভবত অন্য একটা নাম ছিল আইডিএলপি বা এটা ওরকম নাম দরকার নাই, ডেমোক্রেটিক কিছু মানে নাম দরকার নেই। আমাদের ৫ই আগস্ট ৬ই আগস্ট বাংলাদেশে যা কিছু ঘটেছে ওই দিন ১৬ই আগস্ট একই ঘটনা ঘটেছে। তারা সব গুপ্তভাবে সব পদ পদবি থেকে শুরু করে এভরিথিং দে আর মানে অলরেডি অকুপাইড। তা আমরা এম এ আজিজ আপনার কাছে আসি, এক ধরনের রাজনৈতিক বিশ্লেষণ শুনছিলাম গোলাম মাওলা রনির কাছে, আপনার কাছে আসি। আপনার কাছে কি মনে হয় এই সংসদে আসলে কি চাপ? কেননা আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে জামাতে ইসলাম কিন্তু কিছু আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই কথা বলে তারা এক ধরনের আন্দোলনই শুরু করেছেন। তারা চাইছেন যে এইগুলিতে পুনর্গণনা করতে হবে বা যে কোনো ব্যবস্থা নিতে হবে। আবার টিআইবিকে আমরা দেখছি বলেছে যে এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর তেমন কোনো নমুনা পাওয়া যায়নি, যদিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মূলত নির্বাচন পর্যবেক্ষক সংস্থা না, তারপরও তারা একটা বক্তব্য দিয়েছেন যে এখানে পাওয়া যায়নি। তারেক রহমান এরই মধ্যে বগুড়া ৬ আসনটা ছেড়ে দিয়েছেন, তার যে 2টি আসন, তাহলে ওইখানে একটা উপনির্বাচন হবে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই সব কিছু মিলিয়ে এই সরকারের সামনে আসলে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ অনেক, এটা খুবই ক্লিশে প্রশ্ন, তারপরে আমি করলাম এই জন্য যে চ্যালেঞ্জের ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। না, এবারে যে ইলেকশন ক্যাম্পিংটা হয়েছে, জামাত কিন্তু সাকসেসফুলি বিএনপিকে চাঁদাবাজ হিসেবে লেভেলিং করে ফেলছে। জামাত বিএনপিকে কোণঠাসা করে ফেলেছিল একদম, এবং জামাতের যে উত্থান, যে পরিমাণ যত পার্সেন্টেজ ভোট পেয়েছে, যতগুলো সিট পেয়েছে, এ যাবৎকালে যত সিট পেয়েছে তার অর্ধেকও পায়নি আগে। তো এই জন্য জামাতের ভিতরে কিন্তু প্রায় 4 গুণ সিট পেয়েছে সর্বোচ্চ জামাতের আসনের ভিতরে। এখন যে কাজটা হবে, তারা কিন্তু সামনের বারে ক্ষমতায় যাবে, এভাবেই তারা কিন্তু সব কাজকর্ম পরিচালিত করবে। যেমন ক্ষমতা যাওয়া কি 5 বছর পরে নাকি মাঝখানে শুরু করে দিবে ক্ষমতা যাওয়া? মাঝখানে এটা পারলে তো কালকেই করে। ধরেন এখন যেটা শুনতেছি, ধরেন এখন তো অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষাটা মানুষের ভিতরে জন্মাইছে যে সৎ লোক চায়, সৎ লোক আপনার দক্ষ এবং স্বশিক্ষিত লোক দিয়ে তো একটা ক্যাবিনেট করতে হবে। কালকে বোঝা যাবে সেরকম ক্যাবিনেট হচ্ছে কিনা। আবার এও শুনতে পাচ্ছি মানে পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের প্রেশারও আছে এখানে, কি তারা চায় কি চায় না তাও জানি না। তো সুতরাং এছাড়া ধরেন এই 18 মাস সরকারের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের যে অবস্থা করে ফেলছে, এটা কিন্তু আমার মনে হয় ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। উনি কি করেছেন? আপনি বারবারই বলেন এই কথাটা, আমিও বলি মাঝে মাঝে, আমি দেখি যে মিলে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি অবস্থা করে ফেলেছেন? ধরেন একমাত্র প্রবাসী আয় ছাড়া আর কিছু আছে বলেন?
বিনিয়োগ নাই, আয় নাই, বেকারত্ব কর বেড়েছে। আদায় কমে গিয়েছে, হ্যাঁ, বেকারত্ব বেড়েছে, কর কর আদায় ব্যবসায়ীদের হচ্ছে একটা না, বিরাট অংশ ব্যবসায়ীরা নাই, ব্যবসায়ী নাই, হ্যাঁ, জিনিসপত্রের দাম আইন বাড়ছে, শৃঙ্খলা বাহিনী টাকার এখনো- মূল্য কমেছে, হ্যাঁ, স্বর্ণের টাকার দাম মূল্য- বেড়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। স্বর্ণের দাম তো আন্তর্জাতিকভাবে বেড়েছে। বাংলাদেশে বেশি তুলনামূলক বিশ্ব ব্যাংকের ফোরকাস্ট হচ্ছে আমাদের এবছরের শেষে জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। সর্বনিম্ন। এবং সামনে রোজা আসতেছে, আপনার মার্কেট ব্যবস্থা নেই, এখনো সেই চাঁদাবাজি, ট্রাক থেকে নেওয়া, বাজার থেকে নেওয়া, এগুলো বহাল আছে। তো এগুলো ম্যানেজ করা, অর্থাৎ একদিকে তার পার্টিটাকে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা এবং সুসংগঠিত করা। জামাতের সাথে লড়তে হলে কৌশল এবং এ ব্যাপারে কৌশল না হলে সুসংগঠিত করা, এ তো ম্যানেজ করা যাচ্ছে না, বিএনপিকে ম্যানেজ করতে পারছে না তো এখনো। সুতরাং এটা তো যদি দলকে আপনার সুসংগঠিত করতে পারতো তাহলে হয়তো এটা ফেস করতে পারতো, এটাও তো করতে পারছে না। তো দেশের তো আপাত মস্তক সমস্যা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি একবার বলেছিলাম কি পরিমাণ সম্পদ সে নিয়েছেন, এখন নতুন করে মিরপুরের দিয়ে সম্পদ নিয়েছেন উনি, কিছু কর মাফ করিয়েছেন, তারপরে নোবেল পুরস্কারের উপরে ভবিষ্যতে কাউকে কর দিতে হবে না এরকম একটা আইন করেছেন। না, আর এখন উত্তরা দিয়াবাড়িতে অর্ধেক জায়গা নিয়ে ফেলছে, ইউনুস মেডিকেল, ইউনুস নার্সিং হোম, আপনি আমার কাছে ভিডিও আছে, সব নিয়ে ফেলছে। এখন হচ্ছে কি তিনি আবার ফের সবগুলোতে গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন শেয়ার হোল্ডার রেখেছে, তাদের নামে নিয়ে আসছে। সুতরাং তিনি তো আপনি দেখেন, এই জন্যে ছাত্রদেরকে আমি সবচেয়ে বড় ক্ষতি দেখি যে এই ছাত্রদের 6টা ব্যাচ, আমি মনে করি ক্লাস 6 থেকে যদি মাস্টার্স ধরি, 6-7টা ব্যাচ একদম সবাইকে আপনার শিক্ষা থেকে সরিয়ে ফেলছে, শিক্ষা বিমুখ করে দিয়েছে, বিমুখ করে দিচ্ছে। এবং অসুবিধা কি এমপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, জি। এমপি তো এবার হয়ে গেল, 6টা এমপি হয়ে গেছে, হয়তো এর ভিতরে আপনার ইয়েও হতে পারে, মন্ত্রীও হয়ে যেতে পারে কেউ, হয়তো জামাতে একটা ছেড়ে দিতে পারে ডেপুটি স্পিকার অথবা উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ছেড়ে দিতে পারে তো নেতা বানানোর জন্য। যেমন ধরেন অনেকেই আছে, তারা, আমি এটা অ্যাসপারশন করতে চাই না, নির্বাচন যেহেতু নির্বাচন হয়ে গেছে, অনেক সিটে তো কেউ ভোট দিয়েছে, একজন সাক্ষী পায়নি। আমি বনশ্রীতে থাকি, একজন, আমাকে তো সবাই চেনে, একজন আমি পাই নাই, সে নাহিদকে ভোট দিয়েছে কিন্তু সে পাশ করে গেছে। কিভাবে পাশ করলো জানি না। এটা শুনি যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব আছে, প্রভাব আছে। তো সুতরাং আমি তো বলতেছি যে একটি বিষয় শোনা যাচ্ছে যে এমন হতে পারে যে এই সরকার ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করবেন। আমি জনশ্রুতি আছে তিনি রাষ্ট্রপতি বাজারে হতে এটা চান, জোর গুজব, হতে চান, হতেও চান, আমি এ পর্যন্ত শুনছি। হ্যাঁ, এই জন্য জামাতকে, এনসিপিকে এখনো হাতে রাখছে। এটা pressure কেমন হবে বাংলাদেশের জন্য, অথবা আপনি এটাকে কি মনে করেন? বাকি যেটুক আছে সেটুক শেষ হয়ে যাবে। ওনার থিওরি 3-0 থিওরি ফেল, পৃথিবী জুড়ে ফেল, হ্যাঁ, বাংলাদেশে তো ফেলই, হ্যাঁ। এবং তিনি নোবেল প্রাইজ পাওয়ার পরে পরে এসে বলছেন না আপনার পভার্টি, দুর্ভিক্ষ জাদুঘরে পাঠাবে, এখন তো দুর্ভিক্ষ আমার ঘরে ঢুকেছে। আপনি বলেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে হয়ে গেছে। এখন 3 কোটি লোক বেকার। আপনি বলেন এই বেকার তারেক রহমান কোথায় দিবে বলেন? 3 কোটি লোক বেকার, হ্যাঁ। আপনি হতদরিদ্র এখন প্রায় 30। নতুন ভাবে অনেক লোক বেকার হয়েছেন, এটা বলেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন যে 12 লক্ষ শ্রমিক শুধু টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে নাকি শ্রম হারিয়েছেন। গার্মেন্টস তো বন্ধও হয়েছে, 1/4 বন্ধ হয়ে গেছে অলরেডি, আর বাকিগুলো টিম টিম করে চলে আর কিছু। তারপরে ধরেন বিজ্ঞানের যুগে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যায় নাই, এখন অত্যাধুনিক যুগ যেখানে রোবট মানুষের বিকল্প হয়ে যাচ্ছে, সায়েন্স, সেখানে আপনি দেখেন আমাদের গার্মেন্টসে 2টা গার্মেন্টসে রোবট কাজ করে, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, কোনো শ্রমিক নেই। তো এইভাবে তো এই আগামী 8 থেকে 10 বছর, আমি লিখেছি আগামী 8 থেকে 10 বছরে প্রবাসী কোনো লোক যাবে না। এখন সব দেখি তারেক রহমান সাহেব, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমরা আর যাবো না, ওরা আসবে, হ্যাঁ। এবং রিভার্স ব্রেইন ড্রেইন করবেন বলেছেন। না, উনি তা নিজেও ঠিক। রিভার্স ব্রেইন ড্রেইন করিয়েছিলেন, ওনার আইসিটি উপদেষ্টা সহকারী, তারপরে ওনার যে বিডার চেয়ারম্যান,
তারপরে ওনার আরেকজন উপদেষ্টা এনেছিলেন ইউকে থেকে বা কোনোখান থেকে, জনাব সিদ্দিকী, ওনার নিরাপত্তা উপদেষ্টা। উনি তো বেশ বিদেশ থেকে প্রচুর ব্রেন ড্রেন দিয়ে এনেছিলেন। এখন তো এগুলো পালানো শুরু করছে, একজন তো গেছে গিয়া, তাকে নিয়ে নানা ছুটি নিয়েছেন উনি, গিয়েছেন বলেন না, বলছেন ছুটি ছুটি নিয়েছি কি? 5 দিনের। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যখন ওত নিবে তখন থেকেই সরকার নাই। তাহলে উনি গেলেন কেন? কি প্রশ্ন? এখন কি উনি কি বস্তা টস্তা নিয়ে গেল না কি? না, 5 দিন আগে যেতে চেয়েছে। হ্যাঁ, 5 দিন আগে গেছে, এই তো প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, তিনি গেলেন কেন? ইউনিসের তিনি তো সরকার বিদায় হলেই যেতে পারতো, যায় নাই তো। এবং আরো শুনতেছি সবাই এরকম। তা আপনি কি মনে করেন যে সামনে যে একটা গুজব শোনা যাচ্ছে যে একসময় এই সরকার মনে করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলেই ভালো, এটা আপনি মানে আপনি মনে করছেন যে এটা ঠিক না? আমি বরাবর বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাটাবাসের চিপার ভিতরে তারেক রহমান পড়েছে। আমি এখনো মনে করি তিনি ফাটাবাসের চিপার। বলো রনি, আপনি আমাদেরকে ইতিহাসের গল্প শোনাচ্ছিলেন যে কি পরিস্থিতিতে শেখ হাসিনা ফেরত এসেছিলেন ওই সময়ে, কারণ তা না হলে ওই সময় জামাত ক্ষমতায় চলে যেতে পারতো। এই বক্তব্য কখনো আমরা আগে শুনি নাই। আচ্ছা, আমি ওই ঘটনা বলার আগে আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলে নিই। বলেন। ইন্টারেস্টিং ঘটনা হলো, আপনার গল্প কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আমাদের যে মাস্টার মাইন্ড হিসেবে যাকে পরিচয় করে দেওয়া হয়েছিল জনাব মাহফুজ, হ্যাঁ, এবং আপনি তো দেখেছেন যে তরুণ প্রজন্মে যারা এসেছেন উপদেষ্টা রূপে বা নেতা রূপে, তাদের মধ্যে নিঃসন্দেহে মাহফুজের লেখাপড়ার মান ভালো, ভালো, লেখার মানও ভালো, সাক্ষাৎকার ভালো দেয়, ভালো এবং কথাও ভালো বলে একটু ঘুমন্ত ছিল। মতো ছিল। তিনি রিসেন্টলি তাদের যে পরাজয়, ব্যর্থতা, কেন পারলেন না, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা পডকাস্টে তিনি কথা বলেছেন। তো সেখানে বললেন যে আমরা আসলে ওল্ড হ্যাক্স এই গ্রুপের পাল্লায় পড়ে গেছিলাম। এরা আমাদের সবাইকে সামনে দেখাতো আর আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমরা আসলে কোনো কাজ করতে পারিনি। মানে বাংলায় বললে বুড়ো ভামদের না খপ্পরে না, পড়েছিল বুড়ো ভাম বলেছেন না, না? আমি ওটাই বলতেছি। মানে ওল্ড হ্যাক মানে তো আসলে বুড়ো ভাম না, ওল্ড হ্যাক অর্থ বুড়ো, মানে ডাইনি, মানে ডাইনি যদি মানে বুড়ি আমি একটু ভদ্র থাকতে চেয়েছিলাম। আপনি- বুড়ি ডাইনি, আমি দেখলাম যে বুড়ি ডাইনি। আর এটাকে যদি পুরুষ লিঙ্গ করেন তাহলে হবে শয়তানের দাদা, ইবলিসের দাদা, এইরকম শব্দ। তো এই যে শব্দগুলো তো আপনি ওনারা এটা পড়ে গেলেন, তো কোনো প্রতিবাদ করলেন না কেন? না, এটা প্রতিবাদ করেনি, এটা প্রতিবাদ করেনি। তো এখন এই যে মানে একটা 17 মাসে যে শাসন, আত্মোপলব্ধি, ওল্ড হ্যাক। ওল্ড হ্যাক্স, এই যে ওল্ড হ্যাক্স, আমি নিজেই ওল্ড হ্যাক্স শব্দটা আমি মনে করতাম যে হয়তো যে আপনার মতোই যে বুড়ো বুড়ো টাইপের লোক, এটা অথর্ব হতে পারে, কিন্তু এটা যে ডাইনি, বুড়ো শয়তান। এটা যে শয়তান, শুধু শয়তান না, মানে ফাদার অফ মানে এভিল, ডেভিল, শয়তানদের গুরু, শয়তানদের পীর, এইরকম এটা হ্যারি পটারের মতো। হ্যারি পটারের মতো। এখন এই যে তরুণরা, তারা এই বুড়ো শয়তানদের কপলে পড়েছেন, এই কথা তাদের লোকজন বলছে, ফলে এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। দেখেন, এই কথাটা কিন্তু এতকাল কেউ বলেনি। এই যে আজকে আমি টকশোতে বললাম, এখন দেখবেন এটা নিয়ে হ্যাক্স এটা নিয়ে নিদারুণ সব কথাবার্তা হবে, কে ডাইনি, কে শয়তানার দাদা, ইত্যাদি ইত্যাদি। যা হোক, এখন আপনার ওই আগের কাহিনীতে ফিরে আসি। শুনেন, 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা সত্য যে আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে বিশাল সংখ্যক মানুষ এটার সঙ্গে জড়িত ছিল। আবার এও সত্য যে পাকিস্তানপন্থী শক্তিশালী এলিট বিরাট অংশ ছিল, বিরাট অংশ ছিল। সবাই তো তখনও আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেয় নাই, না, রাইট, হেরে গিয়েছিল, কিন্তু দেয়নি। তো তাদের একটা বিরাট শক্তি ছিল, এখানে দুটো অংশ ছিল, এবং সেটা 30%-এর বেশি। রাইট, দুটো অংশ ছিল, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা জামাত করতেন আর উচ্চবিত্ত যারা, তারা মুসলিম লীগ করতেন, এই দুটো বৃহৎ শক্তি। আর একেবারে দরিদ্র শ্রেণীর রিপ্রেজেন্টেশন ছিল হলো আপনার আওয়ামী লীগ এবং ন্যাপ ছিল আসলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্রদের। আর উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের দল ছিল মুসলিম লীগ, রাইট, এবং কিছু ইসলামপন্থী দল, যার মধ্যে জামাত ইসলাম, নিজাম ইসলামী পার্টি, নিজাম ইসলাম ছিল। তো এখন হঠাৎ করে যখন মুক্তিযুদ্ধে মানে যুদ্ধটা শুরু হলো, বিজয়ী হলো, বঙ্গবন্ধুর মানে মর্মান্তিক মৃত্যু হলো, তো এই সময়টাতে যে কোনো কারণে হোক, এই যে এখন যেভাবে আওয়ামী লীগ নিধন বা এখন যেভাবে মব হয়েছে, তখন বঙ্গবন্ধুর জামানাতে কোনো জামাতের লোককে ধরে তার দাড়ি অপমান করা হয়েছে, চুল কামিয়ে দেওয়া হয়েছে, তাকে মুখে কালি মেখে দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি।
কিছু কিছু রাজাকার যেমন কাদের সিদ্দিকারা আছে যারা একটা দুটো প্রকাশ্যে এভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। তো কিন্তু ইন জেনারেল তখনও পর্যন্ত ইসলামপন্থী, সেটা জামাত ইসলামী হোক বা মুসলিম লীগ হোক বা মুসলিম, তাদেরকে কিন্তু সমাজে তারা পিডিপি হোক, হ্যাঁ তারা অনেকে পালিয়েছিলেন, কিন্তু যারা সমাজে ছিলেন তারা সম্মানীয় মর্যাদা নিয়ে কিন্তু ছিলেন। কিন্তু তাদের রাগ ছিল, আওয়ামী লীগের প্রতি রাগ ছিল, বঙ্গবন্ধুর প্রতি রাগ ছিল, ক্রোধ ছিল। ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেহেতু তারা মুসলিম লীগ দীর্ঘদিন পাকিস্তান চালিয়েছে, এবং পূর্ববঙ্গ চালিয়েছে, আর জামাত মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে তাদের যে মিলিটারি পাওয়ারটা ছিল, এবং ওই সময়টাতে এই যে গত 17 মাসে জামাত যেভাবে বাংলাদেশ চালিয়েছে, ঠিক ওই সময়টাতে কিন্তু মুক্তিযুদ্ধের 9 মাসটা বেসিক্যালি সরকার চালিয়েছে তারা। কিন্তু তাদের তো মন্ত্রিসভায় রিপ্রেজেন্টেশন ছিল ছোট, খুব অল্প ছিল। কিন্তু পাকিস্তানে যারা ছিলেন, ইয়াহিয়া খান থেকে শুরু করে, বিকজ আইয়ুব খানের ওই ক্যাবিনেটটা তো ছিল না। যখন ইয়াহিয়া খান আসলেন, যখন টিক্কা খান আসলেন, তখন একেবারে ডক্টর ইউনূসের মতো এরকম একটা, মানে যাকে বলে আবাল টাইপের সরকার আসলে। ইয়াহিয়া খান সারাদিন মদ খেয়ে পড়ে থাকতেন। ফলে তাদেরকে এই মুসলিম লীগ এবং ইয়াহিয়া জামাত, খান তার স্মৃতি কথার মধ্যে লিখেছেন, আমি মদ্যপান করতাম কিন্তু যত বলা হয়েছে তত করতাম না। ওইটা বলছি যে একেবারে ঠিক, মানে আমরা বাংলায় যেটাকে বলি আবাল, ঠিক উনি ওই রকম লোক ছিলেন। খুব মেধাবী জেনারেল ছিলেন, ভীষণ রকম মেধাবী জেনারেল ছিলেন, কিন্তু মদাসক্ত এবং বেকুব টাইপের লোক ছিলেন। তো তিনি এই বাংলাদেশের তার যারা লোকজন ছিলেন সবাই ছোটোখাটো বিষয়, অল অপারেশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে 2 জন মন্ত্রী ছিলেন বা 3 জন ছিলেন, ডাজ নট ম্যাটার, কিন্তু বুদ্ধিতে সবসময় জামাতের বুদ্ধিতে তারা চলেছেন ওই সময়টাতে। তো ওই যে জামাতের একটা যুদ্ধ, 9 মাসের একটা যুদ্ধ পরিচালনা করার যে বুদ্ধি, কৌশল, এটা তো পাকিস্তান আর্মিদের সাথে জামাতের বেশি ছিল। পাকিস্তান আর্মির যুদ্ধগত যতটা না ছিল, রাজাকার আলবদরদের অ্যাক্টিভিটি বেশি ছিল। তো এই যে তাদের যে একটা মিলিটারি পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এটা 3.5 বছর রাগে ক্ষোভে খালি ফুঁসছিল। তারা অর্গানাইজ হচ্ছিল বিভিন্নভাবে। তারপরে বঙ্গবন্ধুর মৃত্যু হলো, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসেন। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা, মাঝখানে একটা গ্যাপ ছিল, এই যে গ্যাপের যে সময়টা, এই সময়টাও তাদের মানে তারা দখল করে নিয়েছিল। মানে যত প্রশাসন বলেন, যা কিছু বলেন, সব কিছু 16 আগস্ট থেকে একেবারে জিয়াউর রহমানের আসা পর্যন্ত পুরোটাই তাদের দখলে ছিল। এই গল্পটা আমি আপনার কাছ থেকে শুনছি, মাঝখানে যাব না, হয়তো দ্বিমত আছে না, রাইট, হ্যাঁ, এটা ওখানে যেটা হলো কি, তারপরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন তো একটা প্রয়োজনে, কারণ হ্যাঁ, এখন দেশ পরিচালনা করা আসলে এখন জিয়াউর রহমান সাহেব যখন এসে দেখলেন, তখন এসে দেখলেন যে পুরো দেশটা ইসলামাইজেশন হয়ে গেছে। তো উনি প্রথমে বিভিন্নভাবে চেষ্টা করলেন। আমার মনে আছে জাতীয় পোশাক চালু করার চেষ্টা হয়েছিল, যেটার মধ্যে মোশতাক সাহেবের টুপি ছিল। ওটা ছিল আপনার এই যে সরোয়ার্দী উদ্যানে বিমান বাহিনীর প্রধান ছিলেন মিস্টার তোয়াব, তিনি এসে যে বিদেশ থেকে উড়িয়ে আনা হয়েছিল, উনি কিন্তু আসলে জার্মান, ওটাই বলতেছি। তো এরকম অনেকগুলো অতি, ওনার ওয়াইফ জার্মান ছিল, উনি ওনার এটা করার কথা না, উনি একটা ইসলামী জলসায় চলে গিয়েছিলেন। রাইট। তো এরকম অনেক অস্বাভাবিক ঘটনা ওই সময়টাতে ঘটেছে। তো ঘটার পরে পুরো রাজনীতির যে অঙ্গন, এখানে জামাতের প্রভাব, ইসলামপন্থীদের প্রভাব, নেজাম ইসলামীদের প্রভাব, তারপরে মুসলিম লীগের প্রভাব এত বেশি হচ্ছিল যে জিয়াউর রহমান সাহেব তার মিলিটারি পাওয়ার দিয়ে, পুলিশ পাওয়ার দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে, বা ওই যে মশিউর রহমান যাদু মিয়াকে দিয়ে, কে এম ওবায়দুর রহমানকে দিয়ে, তারপরে আওয়ামী লীগ থেকে যাদের নিয়েছেন, মিজানুর রহমান থেকে শুরু করে ওই যাকে বলে ওই মওদুদ আহমেদ, পারছিলেন না। তখন উনি বলতে গেলে আওয়ামী লীগ তখন তো ব্যান্ড, আওয়ামী লীগকে তিনি রিভাইভ করলেন। আওয়ামী লীগ ইলেকশন করেছিল আব্দুল মালিক ওকিলের নেতৃত্বে, ওইটা তো পরে, এবং 40টার কিছু বেশি সিট পেয়েছিল। হ্যাঁ, ওটা তো পরে, কিন্তু তার আগে রিভাইভটা তো তাকে করতে। আমরা এই পর্যন্ত আপনার কাছে ইতিহাসটা শুনলাম, আজকে আপনি ইতিহাসের কথা বলবেন, আর আমরা এম এ আজিজ আপনার কাছে যাব। আপনি নাকি অনুষ্ঠানের আগে বলেছিলেন একটু যে আপনি বেশি কথা বলবেন না, তাই আমি আপনাকে অল্প অল্প কথা বলতে দিচ্ছি। আপনার আজকে অনেক ঠান্ডা লেগেছে। আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম, আপনি তো তখনই সাংবাদিক, তখন আমি তখন ইউনিভার্সিটি পড়ি, মুক্তিযুদ্ধ শেষ করেছি স্বাধীনতার পর। কিন্তু পেশায় যোগ দিয়েছেন কবে? পেশায় আসছি 78-এ। তার মানে আপনি তো তখনই সাংবাদিক, 79-80 সালেই তো আপনি সাংবাদিক। তো আপনি কি আসলে এই ঘটনাটা দেখেছেন তখন? না, আমার কিন্তু যেভাবে রনি ভাই ব্যাখ্যা দিচ্ছেন, আমাকে জামাত ততক্ষণে এত শক্তিশালী মনে হয় নাই। তখন মূল প্লেয়ার আওয়ামী লীগই ছিল। আওয়ামী লীগের যখন কনফারেন্স করে, তখন অনেকগুলো ভাগ হয়ে গেল। এর আগে মহিউদ্দিন সাহেব এবং রাজ্জাক সাহেব ভাগ হয়ে গেল বাকশালের নাম করে। হ্যাঁ, তখন এই আওয়ামী লীগকে এক করে রাখার জন্যে এবং আপনার শেখ হাসিনাকে আনার সুযোগ দিল
জিয়াউর রহমান। কিন্তু কেন উনি এক করতে দিলেন? উনি তো চাইলে কারণ হচ্ছে ভেঙে দিতে পারতেন। না, কারণ হচ্ছে অন্য শক্তি, মুসলিম লীগ বলেন, নিজামে ইসলাম বলেন, একমাত্র জামাত ছাড়া, এখানে রনিবার কিছু কথার অর্থ আছে যে এগুলো কিন্তু সব ন্যাপ বামপন্থী, এরা কিন্তু বিএনপিতে জিয়াউর রহমানের দলে যোগ দিয়েছে, তারা কিন্তু ওই দলে থাকে নাই, কিন্তু জামাত ইসলামের কেউ কিন্তু যোগ দেয় নাই। হ্যাঁ, তো তাহলে তো ওনার কথাটা কাছাকাছি যায়, কাছাকাছি মানে মূল বিরোধী হয়ে গিয়েছিল তারাই, আজকের মতোই। হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে মূলত তখন বাকশাল হওয়ার পরে যে তখন কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা দেশের জনগণের একটা হেট্রেট ছিল, তাকে প্রতিপক্ষ বানিয়ে অন্যদেরকে জিয়াউর রহমান কিন্তু অর্গানাইজ করার চেষ্টা করেছে। জামাত আলাদাভাবে, জামাত আসে নাই, কিন্তু জামাতকে আলাদাভাবে হয়তো উনি আড়ালে পৃষ্ঠপোষকতা, কিন্তু তাকে অ্যাক্টিভ দেখা যায় না। উনি কিন্তু পৃষ্ঠপোষকতার কথা বলেন না, উনি বলেছেন যে তাদেরকে মোকাবেলা করতে হবে, এই জন্যই তিনি ওই সময় আওয়ামী লীগকে এক হওয়ার একটা পরিস্থিতি তিনি করে দিয়েছিলেন। মূলত আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার জন্য শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে, তারপর জহুরা তাজউদ্দিন, তার মানে উনি উগ্র ডানপন্থী ধর্মাশ্রয়ী দলগুলিকে প্রতিপক্ষ করতে চান নাই। হ্যাঁ, চান নাই। হয়তো তার ভিতরে রিডিং থাকতে পারে যে এই যে জামাত আলাদাভাবে আছে, তখন হয়তো তার কাছে আছে, এখন যেমন গুপ্ত আছে, তখন হয়তো গুপ্ত ছিল। আর রনিবার কথা ঠিক আছে, তখন তো যুদ্ধের সময় তো এয়া খানকে পলিটিক্যাল ডিসিশন নিয়ে, পার্টির সিদ্ধান্ত নিয়ে, প্রাদেশিক সরকারের ভিতরে ছিল, সিদ্ধান্ত নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে পাকিস্তানি হানাদার বাহিনী, সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী কোন দলের সঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে ডিল করতে চান নাই। তাহলে কাছাকাছি এসেছে আপনার এবং গোলাম মোল্লা রনির কথা। সেই জন্য তিনি বলছিলেন যে ওরকম একটা পরিস্থিতি এখন আবার তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা তাহলে আবার গোলাম মোল্লা রনির কাছে আসবো নাকি আপনি আরেকটু বলবেন? না, এখন এই আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা এখন যেটা হয়েছে, এখন যে পর্যায়ে আসছে, এটা আমি তো আগেও বলি যে এখন বিএনপির ভিতরে স্বয়ং মিনিমাম 20% গুপ্ত জামাত আছে। এটা আপনারা দুজনই একমত। হ্যাঁ, আপনি দেখেন এটাও কি একটা চ্যালেঞ্জ? এবারে যে নির্বাচন হয়েছে, এটা আত্মঘাতী। এতে 20% বিএনপির ভোট গেছে জামাতের পক্ষে। নাহলে জামাত এত ভোট পায় কোত্থেকে? জামাতের এত ভোট আসে কোত্থেকে? মানে আমরা সমাজে যাদেরকে জাতীয়তাবাদী দলের সমর্থক ভাবি, তারা সবাই জাতীয়তাবাদী না। এই জন্য আমি বলবো তারেক রহমানের এটাও একটা চ্যালেঞ্জ যে দলকে জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী ক্লিন করা, অর্থাৎ স্ক্রিন আউট করা, যে পিওর জামাত ইসলামের ভিতরে তো বিএনপির লোক নাই, জামাত ইসলামের ভিতরে তো আওয়ামী লীগ নাই, কিন্তু জামাতের লোক আওয়ামী লীগে পাইবেন, ধন্যবাদ, জামাতের লোক বিএনপিতে পাইবেন। ধন্যবাদ। তার মানে আপনি বলতে চান যে সকল আওয়ামী লীগ না, সকল বিএনপি না, সবখানেই জামাত ইসলাম আছে, সকল জামাত সকল জামাতে জামাত। আচ্ছা, আমরা একটা নতুন সূত্র আবিষ্কার করেছি যে সকল আওয়ামী লীগ না, সকল বিএনপি না, কোন দলই সকলেই সকল না, শুধু তারা বলেছেন যে জামাত ইসলাম হচ্ছেন সকলেই জামাত। গোলাম মোল্লা রনি, আমরা ইতিহাসের একটা জায়গায় এসেছি যেখানে আপনি বলছেন যে ওই সময় জামাতে ইসলামের উত্থানকে ঠেকিয়ে রাখা এবং পাশাপাশি একটি মুক্তিযুদ্ধ বিরোধী দল না বানানোর একটা ইচ্ছা থেকেই সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। এমনকি তাদের যে ভঙ্গুর আওয়ামী লীগ, দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেটিকেও এক জায়গায় আনার একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমি কথাটা ঠিক ওইভাবে বলিনি, মানে এটা হলো আপনার কথা, আমার না, আজিজ ভাই বলেছে। ওখানে যে পরিস্থিতিটা হলো যে জামাতকে আসলে জিয়াউর রহমান সাহেব রিভাইভ করেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন, কিন্তু জামাত যে আইডিওলজিগুলো বা যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যে ড্রেস কোড বা যে কাজগুলো করতে চাচ্ছিল, ওইগুলো অ্যাভেল করা, ওন করা, এটা জিয়াউর রহমান সাহেবের পক্ষে ওই মুহূর্তে সম্ভব ছিল না। কেন তখনও পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা দগদগে দাগ বাংলাদেশের আনাচে কানাচে ছিল এবং অসংখ্য মুক্তিযোদ্ধা সোলজার তখনও সেনাবাহিনীতে ছিল। তো এটা নিয়ে প্রচণ্ড রকম সমস্যা হচ্ছিল। তার সঙ্গে সঙ্গে জাসদ ছিল, কর্নেল তাহেরের মানে তার ফাঁসি হওয়ার পরও একটা শক্তিশালী সাপোর্টার সেনাবাহিনীতে ছিল। ফলে তার পক্ষে ওটা মানে জামাতকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, মোকাবেলাও করা সম্ভব ছিল না। তো এই জন্য তাকে পলিটিক্যালি
তিনি প্রথমে চেষ্টা করলেন যে ওই সময়টাতে কিন্তু মৌলানা মান্নান সাহেবের অভ্যুদয় ঘটে, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট জমিয়তুল মুদাররিসিন করতেন, কিন্তু সেইখান থেকে ইরাকের সঙ্গে তার অনেক সম্পর্ক আমরা এটা এরশাদের আমলে। কিন্তু তাকে জিয়াউর রহমান সাহেব প্রথম তাকে ফিল্ডে নিয়ে আসলে মূলত এন্টি জামাত অ্যাক্টিভিটিস করার জন্য। তো তিনিও মুক্তিযুদ্ধে তার বিতর্কিত ভূমিকা ছিল, বাহাউদ্দিন সাহেবের বাবার। কিন্তু আমার বাংলাদেশে আমার দেখা মতে মানে আলেম ওলামাদের মধ্যে, আরবি জানাদের মধ্যে আমি মাওলানা মান্নান সাহেবের মতো এত লেখাপড়া জানা, এত চৌকস এবং এত বুদ্ধিমান, স্মার্ট কাকে বলে, আমি বাংলাদেশের আপনি কোনো লোককে, আপনি মাওলানা মান্নান সাহেবের সাথে আপনি চলছেন কিনা জানি না, তার মতো এত মেধাবী, এত ক্যারিশম্যাটিক, সে যে আরবি বলতে পারতেন, তিনি যে ইংরেজি বলতে পারতেন, তিনি যে বাংলা বলতে পারতেন, এবং যে কোনো মানুষকে 1 মিনিটে তিনি যেভাবে কনভিন্স করতে পারতেন, হোক সেটা নারী। তখন আমি অনেক ছোট, কিন্তু আমি তাকে দেখেছি একাধিকবার। এবং যেহেতু খুবই কাছাকাছি, যেহেতু আমি ইনকিলাবে আমার ক্যারিয়ার শুরু, তো আমি তাকে বস হিসেবে দেখেছি, তো আমি তাকে বুঝতে পারি। তো এই মানুষটিকে জিয়াউর রহমান সাহেব ব্যবহার করেছেন মূলত এই জমিয়তুল মুদাসসিরিনের মাধ্যমে একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে জামাতের বিরুদ্ধে। তো তারপরেও কিন্তু যেহেতু ওটা 100% পলিটিক্যাল ছিল না, মান্নান সাহেব তাকে যথেষ্ট মানে রিলিফ দিয়েছেন জিয়াউর রহমান সাহেবকে। এরপরে আওয়ামী লীগের ব্যাপার আসলো। এখন ওই পার্টটা রাখি, এখন বর্তমান পার্ট নিয়ে আলাপ করি যে এখন কি হতে পারে। এখন তারেক রহমান সাহেবের যে কতগুলো প্রবলেম। ফার্স্ট প্রবলেম হলো তার অফিসের মধ্যে 3টি গ্রুপ আছে। আপনি সেটা জানেন? তাহলে উনিও তো জানেন। হ্যাঁ, উনি অবশ্যই জানেন, আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমরা বাইরে থেকে দেখি। প্রথম এই মুহূর্তে যে গ্রুপটি, যেটা হলো তার সঙ্গে লন্ডন থেকে যারা এসছেন, একেবারে ঘরের মানুষ, আপনজন, তাদের দাপট সবচেয়ে বেশি। এরপর হলো যে এখানে বসে স্কাইপের মাধ্যমে যে ইয়াং তরুণ তুর্কিদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, এই একটা গ্রুপ। আর হলো যারা সিনিয়র বেগম জিয়ার সঙ্গে যাদের রাজনীতি ছিল, এই 3টা গ্রুপ। তো এই 3টা গ্রুপ হলো প্রিলিমিনারি, তাদের মধ্যে এখন দ্বন্দ্ব সংঘাত, তারপরে শেষে পদ পদবি নিয়ে যা কিছু আসে, এগুলো অনিবার্যভাবে তারেক রহমান সাহেবের জায়গায় যদি বিএনপি হতো, আওয়ামী লীগ হতো, সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো। দ্বিতীয় যে গ্রুপটি হবে, যারা পেল তারা খুব খুশি, আর যারা পেল না তার তারেক রহমান সাহেব খারাপ, এই বলে তারা বুক থাপড়াবে এবং তলে তলে জামাতকে টিপ মারবে, লাগাও লাগাও আসি তোমাদের সাথে, বড় দলের গন্ডগোল লাগাও, লাগাও, হ্যাঁ গন্ডগোল লাগাও, সমালোচনা করো, এবং তারাই তথ্য পাচার করে দেবে, আজকে এটা হয়েছে ক্যাবিনেট মিটিং, আজকে ওইটা হয়েছে, ওইটা হয়েছে, তোমরা এগুলো বলতে থাকো, আমরা তো বলতে পারি না, তোমরা বলো। এরকম একটা অবস্থা সৃষ্টি হবে, শত্রু বিভীষণ, গবের শত্রু বিভীষণ। এরপরে যেটা হচ্ছে, আর একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এটা ওনার জন্য সবচেয়ে বড়, সেটা হলো হঠাৎ করে এই যে ফুল পার্টি। এই গত 17 বছরে মানে এদের কোনো দেখা সাক্ষাৎ কেউ দেখেনি, লন্ডনেও দেখা যায় নাই, বাংলাদেশেও দেখা যায় না, কিন্তু এই সময়টাতে কোথা থেকে যেন ফুলের তোড়া নিয়ে এনে, এই তারেক রহমান সাহেবের মেয়ে আছেন, তার স্ত্রী আছেন, তার পার্সোনাল স্টাফ আছেন, এমনকি ওনার নিজের কাছে আসেন, ভাইয়া ভাবি ইত্যাদি ইত্যাদি, আমরাই এটা করেছি, আমরাই সব, তাদের পোশাক ভালো, টাকা আছে, ধনী, মানে দালাল যাকে বলা হয়, মানে মধু খাওয়া। সকল সরকারের বেলায় এই গ্রুপ থাকে, অন্তত পরের 2টা গ্রুপ, একটা হচ্ছে কিছু পাই নাই কিছু পেয়েছে, আর একটা হচ্ছে আপনি যেটা বলছেন এখন আগেও ছিল, তার আগেও ছিল। কিন্তু এই গ্রুপটা তারেক রহমান সাহেবের সাথে বেশি প্রবলেম হবে এই কারণে যে যারা আসছে তাদের সঙ্গে গত 17 বছর প্র্যাকটিক্যালি তার সঙ্গে যোগাযোগ ছিল না, যেহেতু দেশের বাইরে। কিন্তু যদি উনি বাংলাদেশে থাকতেন, কিংবা এটা যদি বেগম জিয়া হতেন, কিংবা এটা যদি শেখ হাসিনা হতেন, তাহলে তিনি সবাইকে চিনে যাই, তুই যে ফুল নিয়ে আজকে আসলি, তোর তো এতকাল দেখি নেই, তোর বাপের নাম কি, বাড়ি কোথায়, এই কথাটা জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু তারেক রহমান সাহেব ভদ্রলোক মানুষ, তিনি এই কথাগুলো জিজ্ঞেস করতে পারবেন না। তো এরকম ইন্টারনালি যে সমস্যাগুলো আছে, তার সঙ্গে সঙ্গে যে মৌলিক রাষ্ট্রের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, যেটা আজিজ ভাই বললেন, তারপরে আরও অনেক সমস্যা, আমলাতন্ত্রের সমস্যা, এই সমস্যার কারণে এভরিডে প্রথম 6 মাস তার জন্য একটা বিভীষিকার সময় পার হবে। আর এই সময়টিতে তিনি যদি সফল হন, তিনি যদি প্রচণ্ড সফল হন, তাহলে লোকজন তাকে মনে করবে তিনি তার বাবার মতোই মহামানব। কারণ জিয়াউর রহমান সাহেব কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে উইদিন 3 মান্থসের মধ্যে বাংলাদেশে কতগুলো র্যাডিক্যাল পরিবর্তন এসেছিল। দ্রব্যমূল্য, যোগান, সাপ্লাই, যে মালগুলো বা যে বিষয় নিত্য প্রয়োজনীয় পণ্য বঙ্গবন্ধু জমানায় পাওয়া যাচ্ছিল না, লবণের অভাব, চিনির অভাব, তো এই জিনিসগুলো কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখন যে সমস্যাগুলো বাংলাদেশে আছে, এটা যদি তারেক রহমান সাহেব তার বাবার মতো করতে পারেন, তিনি হয়ে যাবেন মহামানব। এবং জামাতের এই জান্নাতের টিকিট, তারপর সে সততা, ন্যায়পরায়ণতা, যে কথাগুলো বলছেন, চাঁদাবাজি সাদাবাজি, এই
একটা জিনিসও তার জন্য তার মানে জনজীবনের যে দুর্ভোগ সেটা দূর করতে পারলেই তিনি জনপ্রিয় হয়ে যাবেন। জনপ্রিয় না, তিনি মহানায়ক হয়ে পড়বেন তার বাবার মতো, এবং জামাত বিপদে পড়বে। আর জামাত যখন বিপদে পড়বে তখন সে করবে কি, আমরা তো একা পারতেছি না, আসো, মানে তখন আওয়ামী লীগের সঙ্গে তারা যোগাযোগ করবে এবং আওয়ামী লীগ তখন আপনি বলছেন যেই বিপদে পড়ুক তারাই এই এটা এক পার্ট, পতিত স্বৈরাচারকে ডেকে নিয়ে আসবে। রাইট, ডেকে নিয়ে আসবে, এতে কোনো ওয়ে নাই, এটাই রাজনীতির সাইন্স। এইদিকে বিপদে পড়লেও জামাত তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে, আবার এইদিকে পড়লেও আবার যদি বিএনপি যদি ধরেন খুব খারাপ করছে, অর্থাৎ তারেক রহমান সাহেব পারলেন না, তো উনি প্রতিদিন সরকারের মধ্যে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা হয়েছে তারেক রহমান সাহেবের ঠিক ধরেন সেরকম অবস্থা হলো। সেরকম সম্ভাবনা কি আপনি আছে বলে মনে খুব করেন? খুব বেশি আছে সফল এটা হয়েছে। কেন আপনার কাছ থেকে জানবো, কিন্তু একটা বিষয় আমি উপলব্ধি করছি যে আপনি এখনো সেই আশঙ্কা থেকে জনগণকে মুক্ত হতে বলেন নাই, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে। এটা কিন্তু এনসিপিও বলেছে এবং তারা বলেছে তাদের নিরাপত্তাজনিত কারণে তারা জামাতের সঙ্গে গিয়েছে। এখন আপনি যেটা বলছেন যে জামাত তাদেরকে ডেকে আনতে পারে, তাহলে নিরাপত্তাজনিত সমস্যা তো ওইখানেই তৈরি হবে। তখন তৈরি হবে না, তখন আবার তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে, খুব বেশি বন্ধুত্ব হবে। আপনি বলছেন এনসিপির সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব হওয়া সম্ভব? হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে হয়ে যেতে পারতো। মানে এটা আসলে রাজনীতি এমন একটা ব্যাপার, এটা প্রয়োজন সবকিছু মীমাংসা করে দেয়। আমার এখন মাথা ঘুরাচ্ছে। আমি আপনার কাছে আসি, আমাদের কাছে অল্প একটু সময় আছে, এই ধরেন 2-3 মিনিট, এরপর আমরা বিরতিতে যাব। না, আমি কিন্তু রনিবার সাথে এই জায়গায় একমত না। এনসিপি জামাতের সাথে একটা গ্রুপ যাওয়ার ফলে টোটাল ভোটের মেরুকরণ আলাদা হয়ে গেছে। আপনি দেখেন আপনার ফরিদপুর বেল্টে সেখানে সবগুলো বিএনপি প্রার্থী জিতে গেছে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে এনসিপির জামাতপন্থীরাই এনসিপিকে ভোট দিয়েছে, আর এনসিপির জামাত বিরোধী যারা তারাও এনসিপিকে ভোট দেয় নাই? না, কারণ এনসিপির নিজের ভোটারদের মধ্যেও তো জামাতপন্থী জামাত বিরোধী আছে। না, এনসিপির ব্যাপারটা হলো যে 4 কোটি তরুণ আছে, ধরে নেওয়া হয় যে এটা এনসিপির ভোটার। না, এটা তো রং, এটা ভুল। এটা ভুল। কারণ হচ্ছে যে সবগুলো এর ভিতরে দলের সমর্থক আছে, এই পার্সেন্টেজেই থাকার কথা। হ্যাঁ, তো যেটা পেয়েছে এরকমই থাকার কথা, কিন্তু 6টা সিট পাবে এটা কিন্তু আমি আশা করি। একটা অঙ্ক বলেছে যে এনসিপি যেহেতু 3% পেয়েছে এবার ভোটের, 3-এর একটু বেশি বা 3 ধরেন, তাহলে এর অর্ধেক হয়তো জামাতের সমর্থক আর বাকি অর্ধেক সরাসরি এনসিপির ভোট। সেই হিসেবে 3টা সিটে যদি 1.5% হয়, তাহলে 300 আসনে তাদের অন্তত 15% থেকে 16% ভোট আছে। আমি আপনার এখানে একমত হতে পারলাম না। জামাত এই জায়গায় কিন্তু খুব বিশ্বস্ত। জামাতের সাথে এনসিপি গেছে, জামাতের সব ভোট দিয়ে দিছে। জামাত যত পার্সেন্ট ভোট পাইছে এর 98% ভোট এনসিপির সদস্যরা পাইছে। এখানে জামাত, তার মানে আপনি বলতে চান যে এনসিপি জামাতের ভোটে জিতেছে, তো তাহলে তরুণদের ভোট কই গেল? তরুণদের ভোট নাই। কারণ হচ্ছে এরকম কিন্তু তরুণ তো আমাদের পরিবারেও আছে, সব জায়গায় আছে। তরুণরা কোথায় ভোট দিয়েছে? বিএনপি কে পছন্দ করে দিছে, তাদের পছন্দ মতো করে প্রার্থী দেখছে, পলিটিক্স দেখছে। তারা তো মনে করে যে 30 জন তরুণদেরকে মেরুকৃত করা সম্ভব হয় না সম্ভব এনসিপির হয় না। পক্ষে। 30 জন তারা আশ্রয় নিল, আর বাকি অভ্যুত্থানের সব শক্তিকে ফেলে দিয়া এনসিপি আরেকটা হয়েছে, আরেকটা দল করছে, আবার অনেকে রিজাইন করে চলে গেছে। এনসিপি তো 3 টুকরা। এনসিপি তো এখন ধরেন 6 জন জিতলো, হয়তো দেখা যাবে যে ছোট দলের মতো একটা পরে দাঁড়ায় থাকবে। এদের তো ব্র্যান্ড ভ্যালু ছিল। তারা যদি এবারে ইলেকশনে জামাতের সাথে না যেত, তারা ইলেকশন নিজেরাও করতো, তারপরে যদি নাও করতো, তবুও কিন্তু একটা প্রেসার গ্রুপ হিসাবে সমাজে টিকে আপনি থাকতো। বলছেন যে এনসিপি ভুল করেছে, ভুল করেছে, পুরা ভুল। 6টা আসন তো পেয়েছে। 6টা আসন, এটা আলটিমেটলি সবাই টুপি পরা হয়ে যাবে। হাঙ্গর মাসের পেটের ভিতরে ছোট মাছ ঢুকলে যেমন হজম হয়ে যায়, এনসিপি হজম হয়ে যাবে। কার পেটে? জামাতের পেটের ভিতরে। গোলাম মাওলা রনি, আপনার কাছে আসি। আমরা একটা অবস্থা আপনাদের মধ্যে দেখতে পেয়েছি যে আপনারা ভাবছেন যে জাতীয়তাবাদী দলের সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, কেননা যদি চাঁদাবাজি হয় তখন তাদের সমালোচনা হবে, আবার চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে গেলে দলের মধ্যে এক ধরনের লোকজনের অসন্তোষ হবে যে এত বছর আমরা কিছু পেলাম না, এখনো পেলাম না। আপনি বলেছেন পাওয়া না পাওয়ার একটা সংঘাত আছে, তারা আবার ভেতরে বসেই তারা শত্রুতা করবে। আবার এটাও বলেছেন যে কিছু আছে লন্ডন থেকে এসেছেন, কিছু আছে তরুণ তুর্কি যারা এখানে স্কাইপে ছিলেন, তাদের একটা নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে, যার সঙ্গে আবার বয়স্কদের একটা বিরোধ হতে পারে, এবং তার সঙ্গে আপনি আরো কিছু সমস্যার কথা বলেছেন। কিন্তু এখন আমি একটু জানতে চাই যে এই যে জুলাই সনদে স্বাক্ষর করেছে একেবারে শেষ প্রান্তে এসে এনসিপি, আপনার কি মনে হয় কেন এটা করলো? আর এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, তারপরে এই যে 2 মেয়াদের বেশি না থাকতে পারা অথবা পারা, একটা না অথবা ভেঙে ভেঙে,
এবং এরকম আরো কিছু ব্যাপার রয়েছে, সংবিধানের মূল নীতি যেখানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসের ব্যাপারটা জুলাই সনদে নাই, এবং আরো কিছু জায়গা আছে যেখানে এতই উদার যে সেইখানে জামাতে ইসলামের যেখানে ধর্মীয়ভাবে এক ধরনের যৌনাচরণের তাদের বিরোধিতা রয়েছে, সেইগুলিকে হালাল হয়ে যাবে আবার কিন্তু যদি জুলাই সনদ ঠিক মতো হয়। তো এক ধরনের কনফ্লিক্টিং একটা অবস্থা তৈরি হয়েছে। এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারটা একটু আমাদেরকে বলবেন যে আসলে কি হতে পারে? এটাও কি এক ধরনের চাপ সৃষ্টি করবে নিম্ন কক্ষের উপরে? আমি উচ্চ কক্ষ থেকে ধীরে ধীরে নিচে নামি। উচ্চ কক্ষ এইবার যারা আসবে, বিএনপি গতানুগতিকভাবে তাদের যারা সিনিয়র লোকজন আছেন, দলীয় লোকজন আছেন, তাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। বাট আমি মনে করি যে জাস্ট লাইক ইন্ডিয়া, জাস্ট লাইক ইংল্যান্ডের লর্ড সভা, এর মতো মানে এদের কোনো কাজ নেই, কিন্তু ওখানে যে বক্তব্যগুলো দেবে পুরো জনমত গঠন থেকে শুরু করে পাবলিক অ্যাটেনশন সবসময় উচ্চ কক্ষের দিকে, কারণ ওরা মেরিটোরিয়াস, ওরা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সমাজের শ্রদ্ধেয়, সব শ্রদ্ধেয়, পেশাজীবী, তারা যে কথা, এম এ আজিজ, হ্যাঁ, গোলাম মোল্লা রনি, তারা যে কথাগুলো বলবে সেই বলা বক্তব্যগুলো মিডিয়াতে আসবে, কিন্তু নিম্নকক্ষের ক্ষমতা থাকবে কিন্তু আসবে না। এই জন্য জামাত করবে কি, বিএনপিকে খোঁচা দিতে পারে, বিএনপিকে এমনভাবে চাপ দিতে পারে বা এরকম যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, এরকম লোককে হায়ার করবে জামাত, যেটা বিএনপি করবে না। যেমন আমি খুব আশ্চর্য হব না যদি তুমি অল অন এ সাডেন দেখি যে আব্দুল নূর তুষার জামাতে যোগদান করেছেন এবং আজিজ ভাই জামাতে যোগদান করে উচ্চ কক্ষের সদস্য হয়ে গেছেন। আই উইল নট সারপ্রাইজ, এটা হতে পারে। আপনি যদি না জানেন সেটা পরের ব্যাপার। দরিদ্র ব্যক্তি আমাকে দরিদ্রই রাখলেন, না পাবো গাড়ি, না পাবো বাড়ি, সেটা পরের ব্যাপার, নমুনায় নাই। কিন্তু আপনার যে যোগ্যতাটা রয়েছে, when you speak, আপনি যখন জামাতের ইসলামাইজেশন নিয়ে পড়াশোনা করে কথা বলবেন, তার সামনে বিএনপির কেউ কথা বলার মতো লোক নেই। তো এই জিনিসগুলো আমি আপনার কথা যা উদাহরণ দিলাম, এইভাবে সমাজ থেকে তারা ট্যালেন্ট হান্ট করবে। বিএনপি কি ট্যালেন্ট হান্ট করবে না? না, বিএনপি সেটা করবে না। বিএনপির তারা মনে করে আমাদের ট্যালেন্ট দরকার নেই, আমাদের জনপ্রিয়তা আছে, আমাদের শক্তি আছে, আমরা সরকার গঠন করেছি, আমাদের ট্যালেন্ট দরকার নেই। তারেক রহমান তো মেরিটোক্রেসির কথা বলেছেন, না, সবসময় মেধাবীদের আন্দোলন। আপনি সবসময় দেখবেন যে টাকার সাথে, ক্ষমতার সাথে মেধার একটা সবসময় শত্রুতা থাকে। টাকাওয়ালা লোকজন বুদ্ধিমান লোকজনের পছন্দ করে না, বুদ্ধিমান লোকজনের টাকা হয় না। না, বুদ্ধিমান লোকের টাকা বেশি একটা হয় না। আপনি তো ধনী ব্যক্তি। না, আমি ধনী ব্যক্তি, কিন্তু ওরকম এক্সট্রিম পর্যায়ে ধনী না, আবার এক্সট্রিম পর্যায়ের বুদ্ধিমানও না। মানে আমার সবকিছু মিডিয়াম, মধ্যম আর কি, সবকিছু মানে একটা আলু ভর্তা টাইপের। হ্যাঁ, ওটাই বললাম যে তো এই জায়গাতে দেখবেন যে আমার ট্যালেন্ট হান্ট করবে। হ্যাঁ, আমার ট্যালেন্ট হান্ট করবে আমার বিষয়। এবং শুধু তাই না, এই যে সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন আসবে, ঢাকা সিটি কর্পোরেশন, আপনি দেখবেন তারা নিজেদের লোককে দেবে না নমিনেশন। তারা বাইরে থেকে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন প্রার্থী তারা সিলেক্ট করবে যে প্রার্থীর সামনে বিএনপির লোকজন যারা প্রার্থী আছে দাঁড়াতেই পারবে না। এই জিনিসগুলো তারা জামাত করবে সামনের কৌশলে, যে তারা ইনভেস্ট করবে এই জায়গাগুলোতেও। আমি এটা জাস্ট লিখে রাখেন। তো সেই দিক থেকে সামনে যে সাসপেন্স যেটা বললাম শুরুতে, সেই সাসপেন্স রাজনীতিতে আসছে। জামাতি মেধাবীদের পক্ষে চলে যাচ্ছে। আরে বাবা, আপনি এই সময়টাতে আপনি চিন্তা করেন, কর্নেল ললির মতো লোক সারা জীবন সে বিএনপি ছাড়ছে জামাতের কারণে, সেই কর্নেল ললিকে সে নিয়ে গেছে জামাত। মেজর আক্তার জামাতের নাম শুনলে আমি নিজে নয়া দিগন্তে দীর্ঘদিন লিখতাম, আমি তাকে মানে রিকোয়েস্ট করেছি আপনি আসেন, লেখেন নয়া দিগন্ত। সে জামাতের নামে 100টা সে গরু কুরবানিতে, এখন সে জামাতের পক্ষে কথা বলে। আমি মাহমুদুর রহমান মান্নাকে 100 বার রিকোয়েস্ট করেছি নয়া দিগন্তে লেখার জন্য, সে লেখেনি। এই নির্বাচনের সময় মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যে আচরণ করছে বিএনপি, সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচনে গুলশানের ওই এলাকা থেকে আনিসুল হকের সিটে যদি জামাত মাহমুদুর রহমান মান্নাকে নমিনেশন দেয়, সে যদি রাজি হয়, অবাক হবে না। তার সামনে বিএনপি কে দাঁড়াবে বলেন তো? তাবিতাওয়াল দাঁড়াবে? প্রশ্নই আসে না। তো এই যে জিনিসগুলো, মানে জামাত এই প্ল্যানগুলো, এটা আমাদের কমন সেন্স। তারা বিএনপিকে বিব্রত করার জন্য যত কিছু করা দরকার সেই জিনিসগুলো তারা করে ফেলবে। যারা অনেস্ট, যাদের এডুকেশন আছে, প্রেজেন্টেশন আছে, এবং তাদের সামনে মোরালি, এডুকেশনালি, ফিজিক্যালি দাঁড়ানোর মতো বিএনপির যখন প্রার্থী থাকবে না, জামাত উইন করে ফেলবে। তারা পাশ করলে উইন করবে, ফেল করলে উইন করবে, কিন্তু এই কাজগুলো তারা করে। তাহলে একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন বিরোধী দল। বিরোধীদের এখন তারা সুবিধা অবস্থানে। এর কারণ হলো যে যারা মানে বিএনপি আছে তাদের হলো হারানোর ভয়। আমি টমাস হার্ডির একটা বিখ্যাত গল্প পড়েছিলাম। টমাস হার্ডি, খুব সংক্ষেপে বলে ফেলি, সময় হবে কি 30 সেকেন্ড? তারপরে আমরা ইমাজিজের কাছে যাব। হ্যাঁ, টমাস হার্ডি হলো ব্রিটেনের সবচেয়ে হাইড পার্কের সামনে একটা 7 স্টার হোটেলে এক ভদ্রমহিলা একটা প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকেন। এটা কি ক্লারিজেস?
আমি গল্পের মানে হোটেলের নামটা ওখানে নাই, কিন্তু একটা 7 স্টার হোটেলে এক মহিলা থাকেন হাইড পার্কের সামনে। তো তিনি দেখেন যে সামনে পার্কের বেঞ্চিতে বসে সকালবেলা এক যুবক আসে, আর সারাদিন সে ওই তার রুমের দিকে, মানে সেই মহিলা যে রুমে থাকেন সেই রুমের দিকে তাকিয়ে থাকে, আর সন্ধ্যা হলে সে সেখান থেকে চলে যায়। তো এই অবস্থায় 10 দিন 12 দিন 15 দিন দেখার পরে ভদ্রমহিলা খুব কিউরিসিটি হলো যে ব্যাপারটা কি। সে ওই যুবককে একদিন ডাকলো যে, বালক তুমি কেন আসো, এখন বসে থাকো কেন? তো বলে যে আমি আসলে সকালবেলা এসে চিত হয়ে শুয়ে থাকি, আর মনে মনে কল্পনা করি যে এই হোটেলে যারা থাকে আর ওই মানে আপনার যে রুমটাতে থাকে ওখানে না জানি কত সুখ, না জানি কত শান্তি। এই কথা ভাবতে ভাবতে আমার দিন কেটে যায়, আমার কোনো ক্ষুধারও প্রয়োজন হয় না, কাজেরও প্রয়োজন হয় না, আমি শুধু শুয়ে থাকি আর ভাবি, সুখের স্বপ্ন দেখি যে এখানে যারা থাকে তার খুবই সুন্দর। তো এই কথা শুনে মহিলার এত খারাপ লাগলো, সে করলো কি ওরকম আর একটা প্রেসিডেন্ট শুটে এক রাতের জন্য ভাড়া করে তাকে দিয়ে দিল যে তুমি থাকো। যাই হোক, সেই রাতে থাকলো। সকালবেলা নাস্তার টেবিলে সেই যুবকটা এসে জিজ্ঞাসা করলো যে তোমার কেমন লাগলো, কেমন এনজয় করছো? সে বললো যে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। বললো যে কেন কেন, তুমি তো এটাই স্বপ্ন দেখতা। বললো যে এতদিন যেটা আমার স্বপ্ন ছিল, যেটা আমি পাওয়ার কথাও চিন্তা করতাম না, শুধু আমার স্বপ্ন ছিল, কিন্তু সেটা যখন আমি পেয়েছি সারাটা রাত আমার শুধু হারানোর স্বপ্ন ছিল যে সকালবেলা আমি এটা হারিয়ে ফেলবো, এটা আমার কাছে থাকবে না, ফলে আমি একটু ঘুমাতে পারিনি। তা আপনি ভাবছেন যে বিএনপি যেখানে আছে তাকে প্রতিটা মুহূর্তে এই ক্ষমতা হারানোর ভয় আতঙ্ক তাকে তাড়া করবে, আর জামাত আমি পাবো ওখানে যাব ওইটার জন্য সে লড়াই করবে। ফলে এই যে একটা অসম প্রাকৃতিক যুদ্ধ, সেই যুদ্ধ যে কোথায় গিয়ে থামবে নোবডি নোজ। আপনার কি আসলে তাই মনে হয় যে বিএনপির আসলে হারানোর মতো অনেক কিছু আছে? না, কেননা যদি বিএনপি সুশাসন এবং গণতন্ত্র এবং ইনসাফ, ন্যায় বিচার এইসব উপহার দিতে না পারে, সেক্ষেত্রে আগামী ইলেকশনে আমরা সত্যি সত্যি দেখবো যে জামাত ইসলাম সরকার গঠন করেছে। কারণ জামাত তো গুপ্ত, সে কি কাজ করতেছে, কত ভোট সংগ্রহ করছে, এটা তো আপনি দেখতে পারবেন না। এই যে এবারে ধরেন, কিন্তু এখন কি আর গুপ্ত থাকার সুযোগ আছে? আছে, কিন্তু তারেক রহমান তো পারবে না। গণতন্ত্রে গুপ্ত রাজনীতির কোনো অবকাশ নেই, কিন্তু আছে তো, জামাত উনি করছে তো। গুপ্ত হতে পারবেন না, কিন্তু ওনার প্রতিপক্ষ গুপ্ত অবস্থায় আছে। আছে আছে ওনার হয়তো রিডিং, ওনার যে হিসাবের বাইরে জামাতের অগ্রগতি ঘটবে। তারপরে দেখেন পার্টির ভিতরে তার বাবার জেনারেশন, তার মায়ের জেনারেশন, তার নিজস্ব জেনারেশন, একটা হলো লন্ডন আর একটা হলো লোকাল। হ্যাঁ, এই 3টে জেনারেশন ম্যানেজ করায় তার জন্য পার্টিতে খুব কঠিন। এর বাইরে একটা আছে প্রায় 20% গুপ্ত জামাত, এটাকে তো উনি হ্যান্ডেল করা কঠিন। কিন্তু তার বাবার জেনারেশন তো অনেক ছোট হয়ে এসেছে, মায়ের জেনারেশনও ছোট হয়ে এসেছে, যদি এবার অনেক এমপি আছে মায়ের জেনারেশনে। হ্যাঁ, অনেক এমপি আছে, তা ঠিক আছে, কিন্তু জেনারেশনে বুড়ো টুড়ো আছে না, আছে তো, তো এগুলো ম্যানেজ করা তো। এখন যেটা শুনতে পাচ্ছি যে তরুণ 2 ভাগ থাকবে আর প্রবীণ 1 ভাগ থাকবে, এই টাইপের একটা মানে বা উল্টাটা, প্রবীণ 2 ভাগ নবীন 1 ভাগ, এরকম হতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি সাংগঠনিকভাবে ঠিক করা বড় কঠিন। আমি ওনার সাথে পরামর্শ কি, আমি একটা পরামর্শ দিছি, আমি তাকে তাগেই দিছি 2 বার, আমার 1-to-1 কথা হয়েছে। আমি বলেছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আপনার কোনো আইকন দরকার নেই, আপনার বাবা এবং মা দুজন যা করছে এটা করেন, তাহলেই হবে। কিন্তু সেই জায়গায় তো আমি তো দেখতেছি, এখন দেখেন যে তারেক রহমান যখন মিটিং করছে তাদের সামনে মুখ দেখেন কাদের, অনেক চেনা মুখ আছে তো, মুখ দেখেন তো। আবার শুনলাম কালকেই পরশুদিনই শুনছি যে লন্ডন থেকে যারা আসছে তারা সব প্রধানমন্ত্রী অফিসের ভিতরে ছোট ছোট পদ নিয়ে হলেও প্রধানমন্ত্রী অফিসে যাইতে চায়। হ্যাঁ, যাবে তো, অর্থাৎ সব সার্কেল করে ঘুরে থাকবে। উনি এই র্যাকেট গ্রুপের ভিতর থেকে বেরোতে পারবেন। একটা প্রবণতা আমি লক্ষ্য করেছি, উনি যেখানেই যাচ্ছেন যে কোনো ধরনের ছোট ছোট অসঙ্গতি, সেটা কেউ এখানে দাঁড়িয়ে ভিডিও করছে এবং তারপর সেটা ছেড়ে দিচ্ছে। উনি কাউকে হয়তো বসতে বললেন, তাকে বসতে দিল না, ওটা ছেড়ে দিচ্ছে। তারপরে কেউ ওনার গাড়ির সামনে রাস্তা পরিষ্কার করছে, তাকে ছেড়ে দিচ্ছে, বলছে যে দেখেন দেখেন অমুক চাঁদাবাজ গাড়ি পরিষ্কার করছে, মানে গাড়ির সামনে রাস্তা পরিষ্কার করছে। এই কাজগুলি তো আপনার এই বক্তব্যের পক্ষে যায় যে গুপ্ত ভিডিওগ্রাফার না। ধরেন আমি যেটা বলি যে উনি তো 17 বছর ছিল,
ব্রিটেন তো আমরা ওই সিস্টেম ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, ব্রিক্সের সময় বাদে ওই দেশে তো আইনের শাসন, কুশাসন, গণতন্ত্র আছে। উনি ওই কালচারে বড় হয়েছে। ওনাকে কিন্তু আমি বলি উনি বিলেতি বাংলাদেশি, সুতরাং হয়তো মিসগাইড হতে একটু সময় লাগবে, কিন্তু সব সময় যদি সার্কেল থাকে, ফ্ল্যাটারিং করে, মিসগাইড করে, এটা তো সে রোগে এটা উনি আক্রান্ত। বুঝবেন কিভাবে? হ্যাঁ, এটা বোঝা ওনাকে বুঝতে হবে। আমি তো এখন তার মানে সবকিছু নির্ভর করছে উনি যদি বোঝেন তাহলে হবে, না হলে হবে না। হবে না, কারণ আমি তো আন্স করতেছি। আমি যে সব ফেস দেখি, আপনার মিটিংয়ে যায়, মুখটা যখন দেখা যায় সবচাইতে অশিক্ষিত এবং দুর্নীতিবাজটার মুখ দেখি আমি তাকে চিনি। সুতরাং এইগুলো যদি আপনারা সব- পরামর্শ দেন, আমি তো বলেন যে এই লোকগুলি ঠিক না। আমি তো যেখানে দেওয়ার বলছি, আমি বলছি আলাদাভাবে বলছি যে এই যত বিতর্কিত লোক, তাহলে আমি আশা করবো যে ভবিষ্যতে আপনি বলতে থাকবেন, কেননা জ্যেষ্ঠ সাংবাদিকতার জায়গায় আপনি এমন একটি জায়গায় আছেন যে আপনি শুধু সাংবাদিকদেরই নেতা না, বাংলাদেশের যারা এখন বয়োজ্যেষ্ঠ তাদের মধ্যে আপনি একজন সম্মানিত ব্যক্তি। আমি আশা করি যে আপনি তাকে সময়ে সময়ে আপনি বলতে থাকবেন বলতে যে থাকবো। কারা তার পাশে ভুল মানুষ, কারা তার পাশে ঠিক মানুষ। গোলাম মাওলা রনি, আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনার পরামর্শ কি? আপনি এমপি ছিলেন, রাজনীতি করেছেন, সরকারি দলের এমপি হয়ে পরে আপনি সরকারের সমালোচনা করেছেন এবং সেই রকম সমালোচনা করেছেন। আমার মনে আছে আপনি একটা দৌড় প্রতিযোগিতার গল্প বলেছিলেন, এটা আমি বিশ্বাস করি নাই, পরে আমি অন্যদের কাছে শুনেছি এটা সত্য। তো এরকম অনেক কিছু আপনি জানেন, তো আপনার পরামর্শ কি হবে? ওনার জন্য আমার কোনো পরামর্শ নেই, কোনো পরামর্শ নেই। হি ইজ টু বিগ, এবং এই ধরনের মানুষকে পরামর্শ দেওয়া হি মানে ইজ টু বিগ বিকজ অফ হিজ পজিশন। পজিশন অ্যান্ড পজিশন, অবশ্যই তার পজিশন। কিন্তু উনি তো সেই আচরণ করেন নাই, উনি তো খুবই ডাউন টু আর্থ আচরণ করেছেন। এই জন্যই আরও বেশি বড়, এই জন্য আরও বেশি বড়। আর এই ধরনের লোকদেরকে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, তাদের দিকে তাকানো কবিরা গুনাহ আমাদের মতো আমজনতা। কে কখন- তারপরও দেন, আমজনতাই তো ভোট দেয়, আমজনতাই তো বলবে। ওই তো বলছি, মানে আমরা যেটা হলো অ্যাজ এ হোল, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বিশ্লেষণ করছি, বাট আমি এরকম শেখ হাসিনাকে বা কখন আমি স্পর্ধা দেখাইনি, আমি সমালোচনা পরামর্শ করেছি। দেওয়া স্পর্ধা দেখেন না 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 কিন্তু পরামর্শ কি স্পর্ধা? সেটা তো আপনার মেধার ভাগ দেওয়া। না, না, আপনি যদি তার উপদেষ্টা হতেন, উপদেশ দিতেন না? না, আমি এই লোকে এই ধরনের মানুষের কোনো না, উপদেষ্টা এখানে হতাম আমরা না। যে তিনজন কথা বললাম, তার কাছে তার তো বলার দরকার নেই, এখান থেকে সংগ্রহ করবে, কিন্তু এখান তার থেকে- সার্কেল থাকবে, তাকে ব্রিফ করবে। আপনি এই এই ধরনের- কথাগুলো- এই ধরনের লেভেলের মানুষকে এগুলো দেখার সুযোগ না, পায়? মূল ব্যাপারটা হলো যখনই আপনি এই ধরনের ক্ষমতাধর লোকদেরকে সাজেশন দিতে যাবেন, আপনি মূলত আজরাইলকে ডাকতেছেন, ইউ আর ইনভাইটিং আজরাইল। ফলে আমি তো এই সাজেশন দেবই না, আজিজ ভাইও যেন তার, সে বুড়া মানুষ, তার আজরাইল এমনি হয়তো ইটি করতেছে আর কি। এটা একটা কথা। হ্যাঁ, আর আপনি আরে 80 বছর আপনার কাছে ইউনুস ইউনুস সাহেব আবার 86 বছর, না, আপনি না, এরকম না, কথা আমি কেন তাহলে বলেন? আমি বলতেছি মান্না ভাই আর আমি একবার মানে বলতেছিলাম একটা টকশো করলাম, আমি মান্না ভাই আর এবিএম মুসা। তো মুসা ভাই খুব জোরে জোরে কথা বলে, তো মান্না ভাই সাহস পায় না। তো আমি বললাম যে দেখেন তো মান্না ভাই, আপনি সাহস পাইতেছেন না। তো সে বলতেছে দেখেন মুসা ভাই বুড়া হয়ে গেছে, যে কোনো সময় মরে যাবে, তো তার মৃত্যুর ভয় নাই, আমার এখন অনেকদিন বেঁচে থাকতে হবে, আমি বাপু এগুলো পারবো না। বাংলা বিষয়ে। তো এখন সিমিলারলি ধরেন আমরা তো না, আপনি বলতে চাচ্ছেন যেই বয়সে পৌঁছেছেন ঝুঁকি নেওয়ার না না, সুযোগ নেই। আমি শুধু আমি না, যেহেতু আমার চাইতে আপনি একটু হলো মানে কম বয়সী, যার জন্য আমি চাইবো আপনি এই কাজটা করেন না আর কি। কোনো পরামর্শ দেব না, কোনো পরামর্শ দরকার নেই, আপনি আপনার মধ্যে করে বলতে আমরা কিছু থাকেন। চাইলে বলবো, তাহলে একটা কিছু বলেন, কি চান? না, আমরা যেটা হলো, যেমন আমি নিজে কতগুলো বই পড়েছি, তুজুকি বাবুরি পড়েছি, তারপর তুজুকি জাহাঙ্গীরি পড়েছি, তারপরে মাস্টার সানঝুর আর্ট অফ ওয়ার হ্যাঁ, আর্ট পড়েছি, অফ ওয়ার খুবই বিখ্যাত বই। তারপরে আমি তুজুকি জাহাঙ্গীরি, এটাও খুব কোড অফ নেপোলিয়ন পড়েছি, তুজুকে বাবুরি পড়েছি, বাবুর নামা পড়েছি, আর মানে এই অঞ্চলের শাসকদের আপনি হ্যাঁ ইবনে বতুতার পড়েছি, মেমোয়ার। হ্যাঁ, তারপরে শেষে দ্য ট্রাভেল অফ মার্কোপোলো পড়েছি, আচ্ছা, আর রোড টু মক্কা পড়েছি, আর আল মুকাদ্দেমা গ্রন্থগুলো পড়েছি। আল্লাহ যদি কোনোদিন আমাকে প্রধানমন্ত্রী বানাতো, এই বইগুলো সবসময় মাথার কাছে রাখতাম। তাহলে আপনি বলছেন তার একটা রিডিং হ্যাবিট। প্রতিদিন মাথার কাছে রাখতাম, এবং প্রতিদিন আমি যদি ঘুমায়ও যেতাম, ঘুমানোর আগে আমার একটা লোক নিয়োগ করতাম যে ওই বই থেকে 1 ঘন্টা আমাকে শোনাও। আমরা আজকে একটা অদ্ভুত কাণ্ড করেছি, আমরা আমাদের অনুষ্ঠানের 5 মিনিট বেশি আমরা করেছি, কারণ আপনাদের কথা এবং এই বইয়ের কথাগুলো আমরা চেয়েছি শুধু যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি না, তিনি দেখবেন কি দেখবেন না আমরা জানি না, বা শুনবেন কিনা, কিন্তু আমরা চেয়েছি আমাদের দর্শকরা দেখুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি আশা করবো যে আপনারা